প্রবাহে এখন ক্লান্ত এবং ঘটনার যিনি শিকার তিনি আসলে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। কাজে আমরা মোটামুটি ভাবে আমাদের কিছু বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করি। আপনাদের যা প্রশ্ন থাকে আপনারা করবেন। ঘটনার বর্ণনা বহুবার দেয়া হয়েছে বহু গণমাধ্যমে, নতুন করে দেওয়ার কিছু নেই। যে কথাটা বলে আমি শুরু করতে চাই সেটা হচ্ছে যে এটা কিন্তু আনুষ্ঠানিকভাবে ডাকা কোনো প্রেস ব্রিফিং না। আপনারা গত দুদিন দুরাত যাবৎ সারাক্ষণ আমাদের সাথে ছিলেন। সকলকে সব প্রশ্নের উত্তর আমরা একসাথে দিতে পারিনি। সেজন্য আমরা মনে করেছি যে আপনারা যেহেতু সবাই আছেন, জানতে চাচ্ছেন, সকলকে একসাথে এনে আমরা কিছু সাধারণ কথা আপনাদেরকে বলি এবং আমাদের পক্ষ থেকে, আমাদের পরিবারের পক্ষ থেকে এই প্রেস ব্রিফিংটা আসলে একটা কৃতজ্ঞতা জানানোর সুযোগ হিসেবে আমরা নিয়েছি। আপনারা এই দুদিন দুই রাত যাবৎ যেভাবে আমাদের সাথে ছিলেন এবং যেই ঋণের জালে আমাদেরকে আবদ্ধ করেছেন, আমরা ঠিক জানি না যে কেমন করে এই ঋণের আসলে আমরা প্রতিদান দেব। আপনারা পাশে না থাকলে এত দ্রুততার সাথে তাকে ফেরত পাওয়া হয়তো সহজ হতো না। আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানাতে চাই। আমার কাছে মনে হয়েছে যে এই বিষয়টা আমার পরিবারের নিরাপত্তা হিসেবে অনেকেই নাই না। প্রচুর সংখ্যক মানুষ এই বিষয়টাকে রিপ্রেজেন্টেটিভ একটা বিষয় হিসেবে নিয়েছে। সমস্ত দেশবাসীর কাছে এটা তাদের নিজস্ব নিরাপত্তার একটা বিষয় হিসাবে বিবেচিত হয়েছে। তারা যেভাবে আমাকে ফোন করেছেন, আমাদের জন্য প্রার্থনা করেছেন, উদ্বেগ উৎকণ্ঠা জানিয়েছেন, আমরা বিভিন্ন ফেসবুক, টুইটার, ফোন, টেলিভিশনে দেখেছি। তাতে দেশবাসীর কাছে আসলে কৃতজ্ঞতা জানানো খুবই হয়তো সাধারণ কথা হয়ে যায়, সঠিক শব্দটা আমি জানি না, কিন্তু আমরা সাংঘাতিকভাবে ঋণী। কোন অপহরণকে আমি সাধারণ অপহরণ বলতে চাই না। সকল অপহরণই ঘৃণ্য। এ জাতীয় কাজ যারা করে তারাও ঘৃণ্য, কিন্তু তারপরেও সকল অপহরণকে সমান গুরুত্বের সাথে নেওয়া হয় না। এই ঘটনাটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হয়েছে, অত্যন্ত দ্রুততার সাথে এটাকে নিয়ে এগোনো হয়েছে এবং যার ফলে আজকে আমরা হাসি মুখে আপনাদের সামনে বসতে পেরেছি। আমাদের এই হাসি মুখে বসতে পারার একটা বড় কারণ এবং সবচেয়ে প্রধান কারণ হচ্ছে এই ঘটনার রহস্য উদ্ঘাটন বা আমার স্বামীকে ফেরত দেওয়ার ব্যাপারে রাষ্ট্রীয় সমর্থন। আমি অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাবো। আমরা পত্রপত্রিকা মারফত জানতে পেরেছি যে প্রধানমন্ত্রী ব্যক্তিগত উদ্যোগ নিয়ে বিভিন্ন নির্দেশ দিয়েছেন, সময়ে সময়ে আইন প্রয়োগকারী সংস্থাদের সাথে কথা বলেছেন এবং তাদেরকে সব সময় তৎপর রেখেছেন। আমার পরিবারের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আমার স্বামীর পক্ষ থেকে তার কাছে কৃতজ্ঞতা। আমরা গণমাধ্যম থেকেও জানতে পেরেছি, আমাদের সাথে ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমেও জানতে পেরেছি যে বিএনপি সভানেত্রী বেগম খালেদা জিয়া এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি নিজে আমার সাথে কথা বলেছেন। জাতীয় পার্টি জেনারেল এরশাদ উদ্বেগ প্রকাশ করেছেন। বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদ উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের সকলেরই উদ্বেগের কারণেই তদন্তটা বা রক্ষার কাজটা অনেক বেশি ত্বরান্বিত হয়েছে এবং আমরা আবারও বলছি যে আনন্দের সাথে আপনাদের কাছে সামনে বসতে পেরেছি। আমার কাছে সমস্ত ঘটনা প্রবাহে মনে হয়েছে যে আমাদের রাজনৈতিক নেতারা দলীয় বিবেচনার ঊর্ধ্বে গিয়ে এটাকে একটি মানবিক বিষয় হিসেবে দেখেছেন এবং সেভাবেই তারা এটাকে চিন্তা করেছেন, যেটা করাই আসলে সকলের কাম্য এবং সেজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি আবারও বলছি যে গণমাধ্যম এবং আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা ছাড়া কোনোভাবেই আজকে এই পরিস্থিতি হওয়ার কথা হচ্ছিল না। আমরা প্রত্যেক আইন প্রয়োগকারী সংস্থার কাছ থেকে যথেষ্ট পরিমাণ সহায়তা পেয়েছি। তারা সকল সময় আমাদেরকে আশা দিয়ে গেছেন। কোনো সময় হয়তো বিস্তারিত কিছু বলেননি, কিন্তু সব সময় বলেছেন যে সমস্ত তথ্য তারা পেয়েছেন তাতে করে তারা আশাবাদী যে সে সুস্থ আছে, ভালো আছে এবং তারা আমাদের কাছে ফিরিয়ে দিতে পারবেন। আমি বিভিন্ন পেশার মানুষ যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যরা, দেশের বিভিন্ন স্থানের আইনজীবীরা, এনজিও, সুশীল সমাজ, অন্যান্য পেশাজীবীরা যেভাবে করে নিজের ইস্যু মনে করে আমাকে বোন ওকে ভাই মনে করে পাশে দাঁড়িয়েছে, এটা আসলে ভাষা এটা প্রকাশ করতে গেলে হয়তো আমি অনেকটা আবেগপ্রবণ হয়ে যাব। তাদের কাছে আমাদের কৃতজ্ঞতা। আমরা দুটো ব্যাপারে একটু কথা বলি। আসলে ওর গলা এত ব্যথা করছে যে সে কথা বলতেই কষ্ট হচ্ছে, তারপরে আপনাদের প্রশ্নের নিশ্চয়ই উত্তর দেবে। ঘটনা ঘটে যাওয়ার পরে আমরা ঘটনার ব্যাপারে এজাহার করেছি
এজাহারে আমরা বলেছি আমাদের কিছু সন্দেহের কথা, আমরা কারোর নাম উল্লেখ করিনি। আমরা বলেছি যে আমার কর্মকাণ্ডে কারোর অর্থনৈতিক ক্ষতি হয়ে থাকলে তাদেরকে সন্দেহের তালিকায় যেন রাখা হয়। পুলিশ আমাদের কাছে জানতে চেয়েছে তারা কারা, তদন্তের সাথে আমরা সেটা বললেও এখানে বলতে পারছি না। এটা তারা সেটাকে নিয়ে আবারও তদন্ত করবে। আর আজকে সে জবানবন্দি দিয়েছে, তাকে নিয়ে যাওয়ার পর থেকে কেমন করে তাকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার সময় কতক্ষণ, আসার সময় কতক্ষণ, কেমন জায়গায় তাকে রেখেছে, তার সাথে কেমন ভাষায় কথা বলা হয়েছে, কেমন ট্রিটমেন্ট করা হয়েছে, ওইখানে তাদের কথাবার্তার মধ্য থেকে সে কি কি শুনতে পেয়েছে যে তার কাছে মনে হয়েছে প্রাসঙ্গিক এই মামলার বিচারের জন্য, সেগুলো সে সবই আজকে তার জবানবন্দির মাধ্যমে জানিয়েছে। এই জবানবন্দিটা ইনভেস্টিগেশন টাইমের মধ্যে আসলে পুলিশ হয়তো খুব বেশি ডিসক্লোজ করতে চাইবে না। আপনাদের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ থাকবে, আপনারা নিশ্চয়ই সকলেই চান যে রহস্য পরিপূর্ণভাবে উন্মোচিত হোক। কাজে প্রত্যেকটা শব্দ নিয়ে যদি আমরা সকলে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিতে থাকি, ঘটনা হয়তো ভিন্ন খাতে প্রবাহিত হয়ে যেতে পারে। কাজেই আমরা যেটুকুন সকলকে বলেছি সেটুকুনি আবারও আপনাদেরকে বলছি যে আমরা ঘটনাটা কেন ঘটেছে সে ব্যাপারে কনক্লুসিভলি কোনো কথা বলতে পারবো না, কারণ ওকে ধরে নিয়ে যাওয়ার পর থেকে ও যেগুলো কথাবার্তা শুনেছে তার থেকে সে কোনো সুস্পষ্ট ধারণা করতে পারেনি যে কেন তাকে ধরে নেওয়া হলো। যদিও তার সামনে বারবার টাকা আদায়ের কথা বলেছে, কিন্তু তাকে কখনো বলেনি যে তুমি টাকা দাও বা একটা ফোন নাম্বার দাও যে ফোন নাম্বারে আমরা ফোন করে টাকা চাইতে পারি। কাজে তাকে বারবার টাকার কথা বলা হলেও আমরা কিন্তু কোনো টাকা চেয়ে কেউ আমাদের কাছে ফোন করেনি। কাজে হয়তো একটা রহস্যই ওখানে আছে, সেই রহস্যটা আমরা যেগুলো তথ্য দিয়েছি, সে যেগুলো তথ্য পুলিশকে দিয়েছে, বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়েছে, আমরা আশা করি 5 সদস্য বিশিষ্ট যে কমিটি গঠিত হয়েছে সেই কমিটি এ সমস্ত বর্ণনা এবং তথ্যের ভিত্তিতে তদন্ত কাজ সমন্বয় করবেন এবং অতি দ্রুত আপনাদেরকে আমাদেরকে সকলকে জানাবেন যে এই ঘৃণ্য ঘটনার পিছনে কারা দায়ী। আমি নিশ্চিত দেশবাসী যখন এটাকে নিজস্ব নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট করে, দেশবাসী মোটেও সে ফিরে এসেছে শুধুমাত্র এই সত্যে আশ্বস্ত হবেন না, তারা আরো জানতে চাইবেন যে কারা করেছেন, তাদের ব্যাপারে রাষ্ট্রের অবস্থান কি, কারণ এটি প্রতিটি নাগরিকের নিরাপত্তার বিষয়। এখানে একটা কথা বলা হচ্ছে যেটা পরিকল্পিত না অপরিকল্পিত। তার ব্যক্তিগত যেহেতু কোনো শত্রু নেই, কাজে যখন তাকে ধরে নেওয়া হয়েছে তার এটা ধারণা করারও কোনো কারণ নেই যে পরিকল্পনা করে কেউ ধরে নিয়েছে। কিন্তু তাকে যেখানে রাখা হয়েছে সেখানে সে যে সমস্ত কথাবার্তা শুনেছে তাতে তার এরকম ধারণা হয়েছে যে ওই জায়গাটাতে এরকম ঘটনা ঘটে, ফলে এটা অপরিকল্পিত এটাও বলা যাচ্ছে না। এরকম হয়তো কিছু ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে যে সে কে এটাই তারা জানে না, তাকে তুলে নেওয়া হলো কিন্তু সে কে এটাই তারা জানে না। তারা জিজ্ঞেস করছে তুমি এত বড় মানুষ হলা, সারাক্ষণ মিডিয়াতে তোমার কথা বলা হচ্ছে, তার মানে তাকে একটা ধারণা দেওয়া হয়েছে যে তুমি কে বাবা এটা আমরা জানতাম না। ফলে এই টাকা চাওয়া, সে টাকা না চেয়ে টাকার কথা বলা, সে কে এটা না জেনে তাকে নিয়ে যাওয়া, এই জাতীয় ঘটনাগুলো আসলে আমাদের কাছে এরকম মনে হয় যে হয়তো একটা ভিন্ন ধারণা দেওয়ার জন্য বলা হয়েছে। যে তথ্যগুলো আমরা আইন প্রয়োগকারী সংস্থাকে বলেছি, ইন রাইটিং আজকে বলে আসা হয়েছে। আমরা আশা করি এই সমস্তের ভিত্তিতে তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে, স্বচ্ছ তদন্তের মাধ্যমে ঘটনার পিছনে কারা জড়িত আছেন তাদেরকে সামনে নিয়ে আসবেন, আইনের মুখোমুখি করবেন এবং শাস্তি প্রদানের ব্যবস্থা করবেন। তাহলেই আমরা সকলেই নিরাপদ বোধ করতে পারবো। আমি আরেকটা কথা বলতে চাই যে এই মুহূর্তে আমার পরিবারের কোনো সদস্যই নিরাপদ বোধ করছি না। আমরা যেহেতু আমরা নিরাপদ বোধ করছি না, আমি এই প্রেস ব্রিফিং এর কিছুক্ষণ পরেই হয়তো যে 5 সদস্য বিশিষ্ট কমিটি হয়েছে তাদের সাথে কথা বলবো, তাদের হেডের সাথে, এবং আমার পরিবারের পর্যাপ্ত নিরাপত্তা প্রদানের জন্য তাকে অনুরোধ করব। আমরা এখানে থামি, আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। আমাদের ভাই একটা একটা করে যদি এই সাইড থেকে প্রশ্নগুলো যায় আমরা ঘুরে ঘুরে আসি। ও অতটা বর্ণনা করতে পারবে না, তারপরেও নিয়ে যাওয়ার থেকে আপনি বলেন যে আসলে আপনি কি এক্সপেরিয়েন্স করেছেন, কারণ কিছু কিছু সময় হয়তো ভাষাগতভাবে আলাদা আলাদা হয়ে যেতে পারে। সেটাই যদি আপনি আমাদেরকে জাস্ট আপনার বর্ণনাটা বলেন। আমাকে আমি দুপুর 2:30 বা 30 মিনিট না 2:15 আমি আমার অফিস থেকে বের হই। বের হওয়ার পর আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। আমাদের শিবু মার্কেটে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে রিং রোডে হয়ে যাচ্ছিলাম।
তো হঠাৎ করে পিছন থেকে একটা গাড়ি আমাকে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পর আমি কৌতূহলবশত মানে এমনি নামি যে গাড়িটার কি অবস্থা দেখার জন্য একটু নামলাম। আমি নামার পর দেখি ওই গাড়ি থেকে একটা মাইক্রোবাস থেকে 5-6টা লোক নেমে আসে। নেমে এসে আমি প্রথমে ধারণা করলাম, অনেক সময় হয় না যে 5-6টা লোক নেমে এসে হয়তো আমাকে মারবে বা কিছু একটা, এই ধরনের কিছু একটা, যে কেন আমি ওকে জিজ্ঞেস করলাম গাড়িটা কেন আমি ধাক্কা দিচ্ছি, এটা কেন আমি জিজ্ঞেস করতে গেলাম। তো সেটা করলো না, তারা করলো যে আমাকে টেনে গাড়িতে ওঠার বন্ধ করলো, গাড়িতে ভিতরে ঢোকানোর চেষ্টা করতেছে। আমি একটু টানার চেষ্টা করতে, আমি একটু জোরাজুরি করছিলাম। তো এর মধ্যে ওরা আমাকে ঢুকিয়ে ফেললো গাড়ির ভিতরে। গাড়ির ভিতরে ঢুকানোর সাথে সাথে আমার চোখে কাপড়, চোখ বেঁধে ফেললো, আমার হাত পা সব বেঁধে ফেললো, আমার একটা মাস্ক পরাই দিল, কালো রঙের একটা কাপড় পরাই দিল, ওটা দিয়ে আমাকে গাড়ির মধ্যে শুয়ে ফেললো। শুয়ে ফেলে তারপর আমি বলতে পারবো না, তারপর আমি এটুকু জানি যে ঘন্টা 3 পরে আমি একটা বাসাতে গিয়ে তারা থামলো। এই রাস্তার মধ্যে ওরা আবার একটা গাড়ি চেঞ্জ করলো, এক গাড়ি থেকে আরেক গাড়িতে গেল। তো 6টার পরের থেকে আমি ওই বাসাতেই ছিলাম। ওই একটা বাসা, ওখানে লোকজন যারা ছিল তারা আমার সাথে ওরকম খারাপ ব্যবহার কিছু করেনি, আমাকে ওরকম কোনো টর্চারও করা হয়নি। তো রাত 10টার দিকে ওই ভাই পরিচয় একজন আসলেন ওনাদের এখানে, মানে ওদের গুরু মতন একজন ভাই পরিচয় একজন আসলেন। উনি এসে আমাকে আমার নাম জিজ্ঞেস করলেন, আমি কোথায় চাকরি করি, কি বেতন টেতন পাই, এগুলি জিজ্ঞেস করলেন। জিজ্ঞেস করে ওই যে বললো, যেটা বললো যে টাকার ব্যাপারেও কথাবার্তা বলেছে, তখন টাকার ব্যাপারে কথাবার্তা বলেছে, কিন্তু ওই ফোন টোন তো কিছু করেনি। আমিও বললাম যে ঠিক আছে, আমি ফোন নাম্বার, আমাকে কথা বলার সুযোগ দেন, যদি ওরকম কিছু হয় আমি দেখি, টাকা যদি বাসার থেকে বন্দোবস্ত করে আপনাকে আমি দিই, আমি ওনাকে বললাম। তো বলার পর বলে ঠিক আছে, আমি কালকে সকালে তোর সাথে কথা বলবো। আর তখনই আমাকে বললো ওরা যে এর মধ্যেই প্রেসে অনেক কিছু চলে, টিভি মিডিয়াতে অনেক কিছু চলে আসছে, তো তুই এত বড় কি মানুষ হয়ে গেলি যে তোর নামে তোর ব্যাপারে এত বেশি টিভিতে দেখানো হচ্ছে। এখানে কি করছিল রেজওয়ান, এখানে কি করছিল বা এখানকার মানুষজন কি করছিল, আমি ওখান থেকে বসে বুঝতে পারিনি, বা আমার দেখার কোনো সৌভাগ্য হয় না, দেখার কোনো সুযোগ ছিল না, আর আমার চোখ তো একেবারেই বন্ধ ছিল। তো এটা বলে সে চলে গেছে। তারপরের দিন সকালে আমি ঘুরে থেকে উঠি, ঘুরে থেকে উঠার পর ওরা নাস্তা দেয়, দুপুরে ভাত দেয়, রাতে খাই। রাতে খাওয়ার পর হঠাৎ করে রাত 10টার দিকে ওই ভাই আবার আসে। ভাই আবার এসে আমাকে বলছে এই জিনিসটা যে তোকে তো মেরে ফেললো আমার লস, আর তোকে যদি আমি ছেড়ে দেই তাও আমার লস, তোকে মেরে ফেললে আমি কোনো টাকা পাবো না। এটি তখন আমাকে বললো যে তোকে আমি বাঁচা রাখলে টাকা পাবো, তার চেয়ে তোকে আমি ছেড়ে দিই। এই কথা বলে সে আমাকে 10টা 15 দিকে আমাকে গাড়িতে নিয়ে গেল। গাড়িতে নিয়ে আমাকে আপনার ওই মিরপুর 1 নম্বর রোডে আনসার ক্যাম্পের সামনে নামিয়ে দিল, আমার চোখ বাঁধা অবস্থায়। আর আমাকে 300 টাকাও দিল। 300 টাকা দিল যে তুই এখান থেকে একটা সিএনজি ভাড়া করে বাসা চলে যাবি। তারপর আমি ওখান থেকে নেমে, আমার তো শার্ট টার্ট সব ছিঁড়া, আমি তো পায়ে স্যান্ডেল নাই, কিছু নেই, পা একদম খালি। তো রাস্তাতে আর পুলিশ টুলিশ দেখে আমি নিজে হয়তো কোনো এক জায়গায় জিজ্ঞেস করলে বা পুলিশকে যদি আমি গিয়ে বলতে চাই, তখন হয়তো পুলিশ আমাকে থানায় নিয়ে যাবে, অন্য কিছু ভাববে। এই চিন্তা করে আমি একটা রিক্সা জোগাড় করার চেষ্টা করলাম। একটা রিক্সা জোগাড় করলাম। রিক্সা জোগাড় করে আমি কাজীপাড়া পর্যন্ত আসলাম। কাজীপাড়া থেকে একটা সিএনজি নিয়ে আমি চলে আসছি ধানমন্ডি ক্লাবের উল্টা দিকে, পূর্ব দিকে, যে আপনার একটা কর্তব্যরত পুলিশরা থাকে, ওরা আমার সিএনজিটা থামানোর পর তারপরে আমি ওদেরকে বললাম যে আমার নাম এই। তো ওরা বিশ্বাস করতে পারছিল না, বাট একটা ছেলে চিনলো, একটা পুলিশ কনস্টেবল, সে চিনলো। চিনার পর সে আবার তার স্যারকে ফোন করে জানালো। এর মধ্যে টহল পুলিশের গাড়ি আসলো, ওরা আমাকে ধানমন্ডি থানায় নিয়ে আসলো। এই তারপর ধানমন্ডি থানাতে তো কালকে আপনারা ছিলেন, দেখছেন কি হয়েছে। এই মূলত সময়গুলো আপনি বলছেন 10টা 6টা, এটা আপনি কিভাবে কোন 10টা স্যার? 6টার সময় আপনার চোখ বাঁধা ছিল, টাইমগুলো বেসিক্যালি কিভাবে? টাইমগুলো ধরেন আপনার, আমি যখন আমাকে আজান শুনি কিছুটা, আমি আবার ওদেরকে, ওখানে যে দুটো লোক আমাকে দেখাশোনা করতো, ওই যে দুটো লোক আপনার ভিতরে দেখাশোনা করতো, ওদেরকে জিজ্ঞেস করতাম মাঝে মাঝে কটা বাজে এখন, বা আপনার আমি যেখানে যে বাসা থেকে আমাকে রাখা হয়েছে তার পাশেই একটা মসজিদ ছিল, ওখানে টাইম টাইম আজান হচ্ছিল, সেটার আলোকে আমি বুঝতে পারছি যে এখন রাত 10টা বাজে বা 9টা বাজে এরকম। ফেরিতে আপনি যাওয়ার সময় ছিল, যাওয়ার সময় 2টা ফেরি ওরা ইউজ করেছে আমার যতদূর মনে পড়ে, এবং ফার্স্ট ফেরিটা পার হওয়ার পর সেকেন্ড ফেরিতে যখন উঠি তার ঠিক আগেই ওরা গাড়িটা চেঞ্জ করে অন্য একটা গাড়িতে আমাকে নিয়ে যায়। আপনি বলছেন যে পুলিশকে জানান,
সবাই যখন অবমাননা তখন কিন্তু পুলিশের সাহায্য না পুলিশকে জানাই নাই, ওই সেন্স আমি বলি নাই। তখন তো আমি রাস্তা ওরকম ভাবে পুলিশ দেখি নাই, কিন্তু আমার ধারণা ছিল যে আমি চাচ্ছিলাম যে আমি বাসার কাছে এসে কিছু একটা করি, আমার বাসার কাছাকাছি এসে কিছু একটা করি। কারণ তখন আমি এতই নার্ভাস ছিলাম, আমি এমনি রাতে বাসার বাইরে থাকি না, আমি রাত করে বাসায় ফিরি না, আমার রাতে আমি সন্ধ্যার দিকে বাসায় চলে আসি। তো ধরেন আমার ওই রাতের একটা ভয় থাকে, যার জন্য আমি আপনার ওই কাপড় চোপড় তো ছিঁড়া ছিল, আমার সবচেয়ে বড় প্রবলেম ছিল যেটা। বিভিন্ন সময় তথ্য পেয়েছেন যে তিনি সুস্থ আছেন, তো আইন শৃঙ্খলা বাহিনী এটা কিভাবে নিশ্চিত হলো যে তিনি সুস্থ আছেন এবং তাহলে এতক্ষণ কেন আসলে লাগে? আইন শৃঙ্খলা একটা করে আসি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাকে তথ্য দেয়নি, আশ্বাস দিয়েছে, বলেছে পারিপার্শ্বিকতা বিবেচনায় ক্রিমিনালদের যে মোটিভগুলো সম্পর্কে তাদের ধারণা আছে অভিজ্ঞতার আলোকে, সেগুলোর আলোকে তারা বলেছে যে আপনি আশ্বস্ত থাকতে পারেন যে সে সুস্থ আছে। এটা তাদের অভিজ্ঞতার আলোকে তারা আমাকে আশ্বাস দিয়েছে, তথ্য দেয়নি। এখানে একটা প্রশ্ন ছিল ভাই। আচ্ছা, কয়েকটা ফোন এরকম এসেছে যেখানে হয়তো আমাকে বলা হয়েছে যে আপনার স্বামীকে ধরে নেওয়া হয়েছে, ফেরত পেতে হলে অমুক অমুকের বিরুদ্ধে অ্যাকশন নিতে বলেন। তো সে যে নামগুলো বলেছে সেগুলো আমি এখানে বলবো না, সেগুলো আসলে আমার মনেও নেই। হ্যাঁ, সেগুলো যেহেতু এই ফোনটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকদেরকে আমি জানিয়েছি তাৎক্ষণিকভাবে, তারা ওগুলো আমলে নিয়েছে। কিন্তু আমার কাছে কেউ চাঁদা চেয়ে বা হুমকি দিয়ে বলেনি, বরং ভানটা এমন ছিল যে অমুকের বিরুদ্ধে অ্যাকশন নিলে ও ছাড়া পেয়ে যাবে। ম্যাডাম, একটা অভিযোগ পাওয়া যাচ্ছে যে আপনি রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে একটা সমঝোতা করেছেন এবং সমঝোতার ফলে কোনো একটা বিষয়ে সমঝোতা করেছেন। এই সমঝোতার ফলে আপনার হাজবেন্ডকে অক্ষত উদ্ধার করা হয়েছে, কারণ এর আগে যারা গুম এবং খুনের শিকার হয়েছে তাদেরকে এইভাবে উদ্ধার করা সম্ভব হয়নি। এই যে গুজব শোনা যাচ্ছে, এ ব্যাপারে আপনার সুস্পষ্ট বক্তব্য। একটা ইস্যু সামনে থাকলে সেটার ব্যাপারে সমঝোতা করা যায় বা বিরোধিতা করা যায়। আমার তো কোনো ইস্যু সামনে নেই। আমার যদি একটা ইস্যু সামনে থাকতো আমি সমঝোতা করতে পারতাম বা বিরোধিতা করতে পারতাম। আমি একটা ইস্যুতেই সমঝোতা করেছি, সেটা হচ্ছে ওকে অক্ষত ফেরত পাওয়া। আমি বলেছি যে ওকে অক্ষত ফেরত পাওয়ার জন্য যা যা করতে হয় বলেন, আমি সেটাই করব। কিন্তু এমন কোন ইস্যু এখানে আসেনি যে আমাকে সমঝোতা করতে হবে বা কোনো বিষয় থেকে নিজেকে প্রত্যাহার করে নিতে হবে, গুটিয়ে নিতে হবে। আমি বলেছি যে আমার একমাত্র দাবি হচ্ছে এই মুহূর্তে, একমাত্র এবং প্রধান দাবি যে ওকে আপনারা ফেরত এনে দেন আমার কাছে। বাকি প্রক্রিয়াটা আমরা পরে করতে পারবো, কিন্তু ওকে আপনারা আগে আমার কাছে ফেরত এনে দেন। এটাকে যদি আপনারা সমঝোতা বলেন তো আমার একটা ছোট প্রশ্ন, আপনাকে যখন 5-6 জন ধরতে আসলো তাদের বর্ণনা যদি আপনি দিতেন, তারা আসলে কিরকম ছিল? আপনার ড্রাইভার অলরেডি একটা বর্ণনা দিয়েছে, আপনি যদি একটা দিতেন। তারা আপনার বয়সের দিক দিয়ে 35-36 বছর বয়স হবে এবং আপনার সবগুলাই সুস্বাস্থ্যের অধিকারী, একই হাইটের, 5 ফিট 7 ইঞ্চি বা 5 ফিট 8 ইঞ্চি এরকম কিছু একটা হবে হাইট, এরকমই। এর মধ্যে একজন ছিল আপনার একটু অন্যরকম, আপনার একটু ভালো কাপড় চোপড় পরা, একটু ডিফারেন্ট টাইপের কাপড় চোপড় পরা, আর ও আমাকে পিস্তল ধরেছিল। জি, ওই পিস্তল ধরেছিল আমাকে ভিতরে ঢোকানোর জন্য, গাড়ির ভিতরে ঢোকানোর জন্য। আমি তো আসলে ভাই ওরকম ভাবে দেখতে পারিনি, আমাকে জাস্ট 3 মিনিটের মধ্যে কিন্তু সবকিছু করে ফেলছে ওরা। মিনিট 3 মধ্যে ভিতরে ঢুকে আমার চোখ বেঁধে টেঁধে আমাকে কাপড় টাপড় দিয়ে ঢেকে হাত পা বেঁধে টেঁধে ফেলে আমাকে নিয়ে চলে গেল। বিল্ডিংটা তো আমার পক্ষে বোঝা সম্ভব না, কারণ আমার সারাক্ষণে আমি চোখ বাঁধা ছিল, কোনো সিঁড়ি আমি উপরে উঠি নাই। না, ঘুমানোর জন্য আপনার ফ্লোরে, জাস্ট ফ্লোর। আমি এক সাইড শেষ করে আসি। বল, আপনি বলছিলেন যে এইটি কোনো ব্যক্তিগত ইস্যু থাকেনি, এটি দেশবাসীর ইস্যু হয়ে দাঁড়িয়েছে এবং ব্যক্তিগত নিরাপত্তার প্রশ্ন না, দেশবাসীর নিরাপত্তার প্রশ্ন, আপনি এরকম বলছিলেন। তো আমরা দেখছি যে বিভিন্ন সময়ে গুমের ঘটনায় রাষ্ট্রীয় বাহিনীর বিভিন্ন সময়ে ব্যর্থতা, ভুলি আর অপারগতার কথা। আপনি এই বিষয়টাকে কিভাবে বলতেন যে এই ঘটনাটি 35 ঘন্টার মধ্যে আমরা সবাই খুব আনন্দিত যে 35 ঘন্টার মধ্যে গ্রেফতার করা সম্ভব হচ্ছে, কিন্তু বাকিদের তো 2 বছর পার হয়ে যাচ্ছে, 3 বছর পার হয়ে যাচ্ছে। এতটা সময় কেবল অন্য মানুষদের দুঃখটা বুঝবার চেষ্টা করেছি, কেমন লাগে ওদের পরিবারদের। এবার এই দুঃখটা, এই কষ্টটা, এই যন্ত্রণাটা নিজে উপলব্ধি করেছি। এই যন্ত্রণাটা আর কোনোদিন কারোর হোক, এটা দুঃস্বপ্নেও চাইতে পারি না। আর যারা অপহৃত হয়েছেন
তাদের যদি আসলে তৎক্ষণাৎ বিচার হতো তাহলে হয়তো আজকে ওর অপহরণের ঘটনাটা ঘটতো না। এবং ওর অপহরণের ঘটনাটা দিয়েও আমি বলতে চাই এটাই শেষ হোক, এই ঘটনা, এটার আর পুনরাবৃত্তি না ঘটুক। একটা সভ্য দেশে, একটা গণতান্ত্রিক দেশে, মানবাধিকার যেখানে আছে, মানবিক মূল্যবোধ আছে, এমন দেশে এ ধরনের ঘটনা ঘটতে পারে না এবং এটা অব্যাহত থাকতে পারে না। এটা একটা ব্যতিক্রম হতে পারে। দেশের মানুষ কেন তার অপহরণের ঘটনাটাকে নিজের মনে করলো? কারণ তাদের সহ্যের যে সীমাটা আছে আমার মনে হয় সেটা ছাড়িয়ে গেছে। তারা হয়তো ভাবার চেষ্টা করে যে ওনাকেও নিয়ে যেতে পারলে আমি তো নস্যি। এবং যেহেতু আমাদের সাথে কোনো রাজনীতির সম্পৃক্ততা নেই, কোনো দলের সম্পৃক্ততা নেই, কাজেই সাধারণ মানুষ আমাদেরকে তাদেরই একজন মনে করেছিল। আসছি জি, আপনি অনেকদিন থেকে এবং আপনার এই বিভিন্ন মামলা এবং আপনার বিভিন্ন কর্মকাণ্ডের কারণে অনেকে আপনার ব্যক্তিত্ব বা প্রাতিষ্ঠানিকভাবে ক্ষুদ্র ওইসব বিষয়গুলো এটা সম্পূর্ণ সংশ্লিষ্টতা আছে কিনা। আর আরেকটা প্রশ্ন হল, এখন কি আপনি ভয় পেয়ে আপনার কার্যক্রম কিছুটা বুঝিয়ে নেবেন আগের মতো অব্যাহত রাখবেন কিনা? প্রথম কথা হচ্ছে যে সম্পৃক্ততা আছে এটা যদি আমি বলে দিতে পারতাম তাহলে তো মামলাটারই ভাগ্য নির্ধারণ হয়ে যেত, সেটা বলা যায় না। তবে সম্পৃক্ততার আশঙ্কার কথা আমি প্রথম দিন থেকে, প্রথম মুহূর্ত থেকে আপনাদেরকে জানিয়ে যাচ্ছি। যেহেতু আমার নামে বিভিন্ন সময় লেখা হয়েছে, নানান সময় থ্রেটস এসেছে আমার উপরে, কাজে এটাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এবং আমার কাছে থ্রেট আসাটা যেমন একটা ভায়োলেন্ট অ্যাক্ট, অপহরণটাও সেরকম একটা ভায়োলেন্ট অ্যাক্ট এবং বোথ আর ক্রিমিনাল অ্যাক্ট। কাজে এখানে একটা যোগসূত্র আছে। আমি ভয় পেয়ে বেলার কার্যক্রম গুটিয়ে দেব এরকম কখনোই হবে না। এখন একটা নির্দিষ্ট পরিস্থিতির মধ্য দিয়ে আমি যাচ্ছি। এই পরিস্থিতিতে আমার নিরাপত্তা, আমার পরিবারের নিরাপত্তাকে আমি দেখব। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমি কথা বলবো, তারা আমাকে নিরাপত্তা যখন বিধান করবেন আমি অবশ্যই আশা করব তারা রাষ্ট্রীয় পর্যায় থেকে এই নিরাপত্তাটা বিধান করবেন। সেক্ষেত্রে তো আমার কাজ এগিয়ে নেওয়ার জন্য কোনো বাধা আমি দেখতে পাই না। ফলে কাজ থেকে গুটিয়ে নেওয়া বা পিছিয়ে যাওয়ার কোনো প্রশ্নই নেই। এই পরিস্থিতি মোকাবেলায় হয়তোবা দেখা যাবে আগামী 1 মাস আমি কোনো কাজই করতে পারছি না, আমি এই কেসের পিছনেই আছি। এগুলোও কিন্তু এক ধরনের কৌশল। আমার কাজ থেকে আমাকে বিরত রাখাই তো তাদের উদ্দেশ্য। তো আমি যদি বিরতই হয়ে গেলাম তাহলে তারা তাদের উদ্দেশ্যে সফল হয়ে গেল, সেটা আমি কখনোই সফল হতে দেব না। জি, আমি সবশেষ যেটি দেখেছি যে আন্দোলনটি, যে পরিবেশ রক্ষার যে আন্দোলনে আপনি সম্পৃক্ত ছিলেন, সেটি ছিল ধানমন্ডি মাঠ রক্ষার একটি আন্দোলন। এবং সেই আন্দোলনে আমরা দেখেছি যে গণমাধ্যমে ওই মাঠের যিনি পরিচালক, দেখাশোনা করছেন এখন, যারা মঞ্জুর কাদের, তিনি বেশ উচ্চবাচ্য আপনাদের সম্পর্কে যারা সেদিন দাঁড়িয়েছিলেন তাদের সম্পর্কে বলেছেন। সবশেষ এই ঘটনার আগে কিংবা শুক্রবার যখন দাঁড়িয়েছিলেন তারপরে কোনো ওনাদের তরফ থেকে কোনো ধরনের কোনো প্রেশার ছিল কিনা? প্রেশার শব্দটা আপনি কিভাবে নেন তার উপর নির্ভর করবে। ধরেন একটা গণমাধ্যমে যখন আপনি কথা বলেন এবং শালীনতার মাত্রা পার করে নেন, সেটা কিন্তু এক ধরনের অগ্রহণযোগ্য কাজ। ধরেন যদি আপনি একজন মানুষকে গালি দেন, তাহলে এটা কি এক ধরনের ঔদ্ধত্যপূর্ণ কাজ না? সেটা আমাদের বাস্তবতায় প্রেশার হতেও পারে। ওই মুহূর্তে আমি কোনো প্রেশার ফিল করিনি, কারণ আমি ভেবেছি তার স্বার্থে আমার বক্তব্যে আঘাত লেগেছে, কাজেই সে এটা বলেছে। ওই মুহূর্তে আমি কোনো প্রেশার ফিল করিনি। কিন্তু যখন অপহরণ হয়ে যায় তখন এই সমস্ত ঘটনাগুলোই কিন্তু আমার মানসপটে চলে আসে, যে কে কখন আমাকে অপমান করার চেষ্টা করেছে, কে কখন আমাকে হেয় করার চেষ্টা করেছে, কে কখন অনাবশ্যক এবং সম্পূর্ণ অপ্রাসঙ্গিক এবং কোন রকম সত্যতার ধার না ধরে আমাকে রাজনীতির সাথে সম্পৃক্ত করার চেষ্টা করেছে। তখন এগুলো ফ্যাক্টরস হয়ে যায়, প্রেশার হয়তো বা না, বাট ফ্যাক্টরস হয়ে যায় ফর কনসিডারেশন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে কি বিষয়গুলো দিয়েছে সেটা আমি আজকে বলতে চাচ্ছি না, কারণ ভিন্ন ভিন্ন খাতে প্রবাহিত হবে। এবং আমি তো বলছি যে যাদের কথা আমি বলেছি তারা প্রভাবশালী, আর যদি সব প্রভাবশালীরা একাট্টা হয়ে যায়, তারা তাদের প্রভাব খাটাতে চেষ্টা করে, তাহলে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত হয়ে যেতে পারে। আমি তাদেরকে আমার কতগুলো আশঙ্কার কথা বলেছি, তারা সেগুলো বিচার বিবেচনা করে দেখবেন, তাদের তো নিজস্ব একটা মেকানিজম আছেই। এটা আপনার ঘন্টা দেড়েক পরে না, আসার পথে কোনো ফেরি ছিল না। ঘন্টা সোয়া ঘন্টা বা 1.5 ঘন্টা পর আপনার প্রথম ফেরিটা মনে ধরে ওরা। প্রথম ফেরিটা ধরে তারপরে আধা ঘন্টা পর, এরকম আরো আধা ঘন্টা পর আরেকটা ফেরি ধরে। আধা ঘন্টা সেকেন্ড ফেরিটা ধরার আগেই গাড়িটা চেঞ্জ করে ওরা।
আসার পথে কোনো ফেরি থাকবে। আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনি কি প্রতিদিন ঢাকা থেকে নারায়ণগঞ্জে যান, এবং আরেকটা জিনিস হচ্ছে যে আপনি মিরপুর থেকে যখন ধানমন্ডিতে আসেন পথে কোনো চেকপোস্ট পাননি, আরেকটা হচ্ছে আপনার শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে। তিনটা বিষয় আমার শরীরে কোনো আঘাতের চিহ্ন না, এটা আপনার আমাকে ওরা রশি দিয়ে বেঁধেছে যে ওই সময় বাধার চিহ্নগুলো, এই কারণে ওরা কোনো আঘাত টাঘাত আমাকে করেনি। আর নারায়ণগঞ্জে কি বললেন, হ্যাঁ আমি ডেলি যাই, ডেলি আমি নারায়ণগঞ্জ যাওয়া আসা হয়। আর মিরপুরে যখন আপনি আসলেন মানে ওই সিএনজি নিয়ে, তখন কি পথে আর কোথাও কোনো চেকপোস্ট পাননি? না, শুধু একটা চেকপোস্ট পেয়েছি আমি সেতে, এই কলাবাগ ধানমন্ডি ক্লাবের পূর্ব দিকে। গার্মেন্টসটার বলে কি আপনি বর্তমানে কি নিজের নাকি আপনার না, ওটা আমি ভাড়া নিয়ে চালাচ্ছি। মালিকানা আছেন আপনার? জি, মালিকানা এখন আমার। আবার আরেকটা বিষয় আপনি যেদিন ঘটনার পর নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের সামনে বলছিলেন যে নারায়ণগঞ্জের যে ক্লাস্টার সেলগুলো আছে ওগুলোকে রেট দিলে ওগুলো পাওয়া যেতে পারে। আমি এই ব্যাপারে একটা কথা বলছিলাম রাত্রে কিলোমিটার আপনি যদি ক্লাস্টার সেল বলতে পারেন বোঝা যায়। আমি তো হ্যামিল্টনকে ফোন দিয়েছি, উনি বলছেন যে আমি তো ওই আপাতত তখন চিনিই না। ঠিক আছে, এই ব্যাপারে আপনি বলেন। আমি আসলে এটা বলিনি যে টর্চার সেলে গেলে ওকে পাওয়া যাবে। আমি বলেছি যে এগুলো কথা আমরা শুনি, এই বিষয়গুলো আপনারা বিবেচনায় রেখেছেন কিনা। ওনারা আমাকে বলেছে সমস্ত বিষয় ওনারা বিবেচনায় রেখেছেন, এবং শামীম ওসমান সাহেবের সাথে সত্যি আমার কোনো ব্যক্তিগত পরিচয় নেই। ভাই আমরা এখন একটু সংক্ষেপ করি। আরেকটা কথা বলেছেন যে ওই জায়গাতে যে ধরনের ঘটনা ঘটে যেখানে রাখা হয়েছে এটা আমরা আসলে ঘুরতে পেরেছি, অনুরোধ করেছি আসলে কোন জায়গায় ভাই? যে জায়গাটা রাখা হয়েছে এটা আসলে আমি ওখানকার বাসার মধ্যে যে দুজন কেয়ারটেকার টাইপের ছিলেন, যারা বাসাটা দেখাশোনা করতেন বা আমাকে যেখানে রেখেছে ওরা যে দেখাশোনা করতেন, খাওয়াটা আমাকে দিতেন, ওদের সাথে আমি চেষ্টা করেছি একটু মানে আন্তরিকভাবে কথাবার্তা বলে কিছু কথাবার্তা বের করার জন্য। ওদের কাছ থেকে আমি কথাগুলো শুনেছি, ওরাই আমাকে জি এরকম কিছু ওখানে গিয়ে ওরাই আমাকে জি না, আমি যখন টয়লেটে যেতাম তখন জাস্ট চোখটা খুলে যেত, আমি সোজা হয়ে যেতাম, আবার ঠিক ওই যে উল্টো হয়ে আমি বেড়ে আসতাম। রাত্রি যখন আপনাকে নিয়ে রওনা হলো, সেটা আপনাকে নামাই দেওয়ার কতক্ষণ আগে? ওই বাসা থেকে যে আপনাকে নিয়ে রওনা হলো 10টা দিকে হবে রওনা দিল ওরা, 10:15 এরকম আর কি, সব 11:20 এরকম, মানে 1 ঘন্টার মতন। জি 1 ঘন্টা 10 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট। আমি তো বাসা দেখার কোনো উপায় নাই, আমি তো তখন টয়লেটে, শুধু টয়লেটটা দেখতে পাচ্ছি। টয়লেটটা খুবই নোংরাতে টয়লেট ছিল, মানে পরিষ্কার কোনো টয়লেট না। ভাই শেষ করুন, থ্যাংক ইউ।